সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আমি ভালো আছি। আমরা সাক্ষ্য আইন পড়তেছি। সাক্ষ্য আইনের ইতিমধ্যে আমরা রিভিশন ক্লাস করতেছি। রিভিশনে আমরা পড়ছি কোন পর্যন্ত? আমরা 58 ধারা পর্যন্ত আমরা রিভিশন শেষ করছি। আজকে আমরা 59 ধারা থেকে রিভিশন দিব। সাক্ষ্য আইনের 59 ধারা। যারা সাক্ষ্য আইন সম্পর্কে খুব একটা কাঁচা, মানে খুব ভালো একটা বুঝেন না, ভয় পান, তাদের প্রতি নির্দেশনা থাকবে। আপনারা আমার যে অ্যাপস আছে, অ্যাপসের ভিতরে আপনার টিউটোরিয়াল গুলো দেখবেন, টিউটোরিয়াল ভিডিও ক্লাসগুলো দেখবেন। এর পাশাপাশি যে জুম রেকর্ডিং আপলোড গুলো করা আছে, সেই জুমের আপলোড গুলো আপনারা দেখে নিতে পারেন। তো আমাদের শুরুতে চলে যাচ্ছি আমাদের সাক্ষ্য আইনের রিভিশনে। রিভিশনে আমাদের 59 থেকে পড়তে হবে। 59-এ আমাদের হচ্ছে যে সাক্ষ্য আইনের দ্বিতীয় খণ্ডের অন্তর্ভুক্ত। কোন খণ্ডের? আমাদের সাক্ষ্য আইনের দ্বিতীয় খণ্ডের অন্তর্ভুক্ত। দ্বিতীয় খণ্ডে কি আছে? দ্বিতীয় খণ্ডে আছে হলো প্রমাণের পদ্ধতি, যে আমরা প্রমাণটা কিভাবে করব। তো এই ক্ষেত্রে গতকালকে আমাদের দ্বিতীয় খণ্ডের যে 55, 56, 57, 58 এই তিনটা ধারা নিয়ে আলোচনা করছি। ওই তিনটা ধারায় তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই। আজকে থেকে মূলত আপনি ধরে নিতে পারেন যে দ্বিতীয় খণ্ডের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা ইন করতে যাচ্ছি। এই 59 থেকে 75 ধারা পর্যন্ত আপনাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। এর পাশাপাশি আপনাকে 91, 92 যে দুটা ধারা আছে, এই দুটা ধারা আজকে আমরা দেখাই দিব যে এই দুটা ধারা আমাদের একটু প্রয়োজন আছে। তো শুরুতেই আমরা চলে যাচ্ছি আমাদের 59 ধারাতে। 59 ধারাতে আমরা এখানে দেখবো যে প্রমাণের পদ্ধতির ক্ষেত্রে আমাদের মৌখিক সাক্ষ্য যে আছে, এটাকে আমরা কিভাবে প্রয়োগ করব, অর্থাৎ মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যাবে কি যাবে না। কথা হলো একটা। প্রথমত এখানে বলছে সাধারণত যেখানে দলিলের বিষয়বস্তু আপনার দলিল দ্বারাই প্রমাণ করতে হয়। দলিলের অর্থাৎ দলিল নিয়ে যে ঘটনাসমূহ হবে, দলিল নিয়ে যে মামলাগুলো হবে, এগুলো ক্ষেত্রে দলিল দিয়ে সেটা প্রমাণ করা হয়ে থাকে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে, তার মানে কি, এছাড়া অন্যান্য ক্ষেত্রে আমরা মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করতে পারবো। কি দ্বারা কি দ্বারা প্রমাণ করতে পারবো? মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারবো। এখন মৌখিক সাক্ষ্য কাকে বলে, দালিলিক সাক্ষ্য কাকে বলে, এই বিষয়গুলো কিন্তু আমাদের সংজ্ঞার ব্যাখ্যা দেওয়া আছে কিন্তু 3 ধারাতে। 59, 60, 61, 62, 63 এই সাইডে প্রমাণের পদ্ধতির কথা বলা আছে। তো 59-এ আমরা জানলাম যে মৌখিক সাক্ষ্য দ্বারাও ঘটনা প্রমাণ করা যাবে। এখানে শর্ত হইলো কি, যে ক্ষেত্রে দলিল দ্বারা ঘটনা প্রমাণ করার কথা, সেক্ষেত্রে আপনার দলিল দ্বারাই ঘটনা প্রমাণ করতে হবে, এছাড়া অন্যভাবে প্রমাণ করা যাবে না। তারপর হলো 60, আপনি মৌখিক ঘটনা কি যে কোনো ভাবে মৌখিক সাক্ষ্য দিলেই হবে? না, মৌখিক সাক্ষ্য যে কোনো ভাবে দিলেই হবে না। মৌখিক সাক্ষ্য হতে হবে সবসময় আমাদের প্রত্যক্ষ। কিরকম হতে হবে? প্রত্যক্ষ। মৌখিক সাক্ষ্য হতে হবে কি? প্রত্যক্ষ। অর্থাৎ আপনি নিজের কানে যা শুনছেন, নিজের আমাদের এখানে মৌখিক সাক্ষ্য ছাড়া আরো অনেক কিছুকে ইঙ্গিত করে। আমাদের যেই ইন্দ্রিয়গুলো আছে, সেই ইন্দ্রিয় দ্বারা আমরা যা ফিল করি, সেগুলোকে এখানে ইঙ্গিত করছে। তো আমরা নিজের চোখে যা দেখতেছি, নিজের কানে আমরা ভিকটিমের চিৎকার বা কোনো শব্দ শুনে দৌড়ায় যাই, এই যে বিষয়গুলো, এগুলাকে বলা হয় প্রত্যক্ষ। মানে সরাসরি আপনার অন্যজনের কাছ থেকে শুনে শুনে বলা, এরকমটা না। তো প্রত্যক্ষ হতে হবে। তার মানে মৌখিক সাক্ষ্য যে বিষয় আমরা দিব, হয় এই বিষয়টা আমি নিজে দেখছি, অথবা ভিকটিমের আত্মচিৎকার শুনে আগায় গেছি, অথবা ভিকটিমের কাছ থেকে আমরা ঘটনা শুনছি। এইরকম যে বিষয়টা হইতে পারে, এই সম্পর্কে হচ্ছে প্রত্যক্ষ বোঝানো হয়। আর আর পরোক্ষ কোনটা? পরোক্ষ হলো যে ক খরে বলছে, খ গরে বলছে, গ ওমরে বলছে। এই যে আমরা যেটা বলি যে লুক মুখে, এই লুক মুখে একটা বিষয় হইলো আমাদের কি? পরোক্ষ। পরোক্ষ হবে না, মৌখিক সাক্ষ্য সবসময় হইতে হবে প্রত্যক্ষ। পরে আছে আমাদের 61 ধারা। 61 ধারায় বলতেছে যে আমাদের দলিলের বিষয়বস্তু তাহলে কি দ্বারা প্রমাণ করতে হবে? দলিলের বিষয়বস্তু আমাদের প্রমাণ করতে হবে আপনার দলিল দ্বারা। দলিলের বিষয়বস্তু আপনার দলিল দ্বারাই প্রমাণ করতে হবে। 61 ধারার একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, যে দলিলের বিষয়বস্তু আপনি দলিল দ্বারাই প্রমাণ করবেন, অন্যভাবে না। তার মানে দলিলের বিষয়বস্তু আপনাকে দলিল দ্বারাই প্রমাণ করতে হবে, এছাড়া আপনি পারবেন না। পরে বলতেছে এই দলিল দ্বারা যে আমি প্রমাণ করব, এই ক্ষেত্রে আপনার 2 রকমের স্ট্যান্ডার্ড আপনি আদালতে উপস্থাপন করতে পারবেন। ফার্স্ট স্ট্যান্ডার্ড হইলো প্রাথমিক সাক্ষ্য, অর্থাৎ ওই দলিল সম্পর্কে যেটা মূল কপি, মূল জিনিসটা আদালত যেটা দেখতে চাচ্ছে, এটাকে বলা হয় আমাদের প্রাথমিক সাক্ষ্য। 2 নম্বরে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো আমাদের মাধ্যমিক সাক্ষ্য, যে ওই দলিল সম্পর্কে জাবেদা নকল, হুবহু নকল, ইত্যাদি ইত্যাদি আরো কয়েক ধরনের স্ট্যান্ডার্ড আছে। এগুলোকে বলা হয় আমাদের কি? আমাদের মাধ্যমিক সাক্ষ্য। অর্থাৎ দালিলিক সাক্ষ্য সম্পর্কে আমাকে প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, আর যে ক্ষেত্রে আদালত অনুমোদন দিবে সেই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা
যাবে। এটা হলো আমাদের 61 ধারার বক্তব্য। এখন সংজ্ঞা ব্যাখ্যা করছে এখানে যে আমাদের প্রাথমিক সাক্ষ্য কি। 63 ধারায় আমাকে স্পষ্ট ক্লিয়ার ভাবে বলে দিছে যে আমাদের প্রাথমিক সাক্ষ্য হচ্ছে সংশ্লিষ্ট দলিলটি হচ্ছে এক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য। আমরা একটা জিনিস নর্মাল ভাবে আগে জানি, নর্মাল ভাবে যে বিষয়টা জানা সেটা হলো যে আমাদের প্রথম আদালত যে জিনিসটা দেখতে চাচ্ছেন, প্রথমত আদালত যে জিনিসটা দেখতে চাচ্ছেন এটাকে বলা হয় কি প্রাথমিক সাক্ষ্য। এটাকে আমরা নর্মাল স্টুডেন্টদের জন্য বলে থাকি যে মূল কপিটাকে বলা হয় প্রাথমিক সাক্ষ্য। সব ক্ষেত্রে এটা এটা আপনার সঠিক না, সব ক্ষেত্রে আপনার এটা সঠিক না। মনে করেন আমার হাতে একটা বই আছে, একটা বই আছে, এটা বোর্ডের বই, এটা ক্লাস 4-এর একটা বোর্ডের বই। এখন এই বইটা তো ফটোকপি করা না, ফটোকপি করা, ফটোকপি না, বোর্ড থেকে সরবরাহ করা। তাহলে এটাকে আপনি এখন কি বলবেন, প্রাথমিক না মাধ্যমিক? তাহলে দেখেন এটা, এখন আপনি কি বলবেন? তাহলে এটা তো আপনার আদালত যদি দেখতে চাই যে আপনার ক্লাস 4-এর মূল বইটি আমার সামনে হাজির করুন, মানে বা ক্লাস 4-এর যে মেইন বইটা আমার সামনে হাজির করুন, মনে করেন এখানে রাষ্ট্রদ্রোহমূলক কোনো কিছু লেখা আছে, তো এরকম যে মূল বইটা যদি আমরা নিয়ে যাই তাহলে এইটাই আমাদের প্রাথমিক সাক্ষ্য। যখন এটা থেকে আমি ফটোকপি নিব, এটা থেকে আমি অ্যাটেস্টেড কপি নিব, তখন সেটা হয়ে যাবে আমাদের মাধ্যমিক সাক্ষ্য। অর্থাৎ আদালত যে জিনিসটা দেখতে চাইছে সহজ অর্থে এটাই হলো প্রাথমিক সাক্ষ্য। এর বিপরীতে বিকল্প হিসেবে আমরা যেটাই উপস্থাপন করি, সর্বশেষ কারো বক্তব্য যদি উপস্থাপন করি, সেটা হলো আমাদের মাধ্যমিক সাক্ষ্য। তো প্রাথমিক সাক্ষ্যের বিষয়ে সংজ্ঞা দেওয়া আছে আমাদের 62 ধারাতে, এবং মাধ্যমিক সাক্ষ্যের ক্ষেত্রে বলা আছে আমাদের 63 ধারাতে। 63 ধারায় আপনারা যখন পড়বেন ওইখানে দেখবেন কয়েক রকমের পদ্ধতি দেওয়া আছে যে মাধ্যমিক সাক্ষ্যগুলো কিভাবে তৈরি করা হয়। এরপর হচ্ছে আমাদের 64 ধারা, নাম্বার 64, প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ। এখানে একটা বিষয় বলতেছে, যেই ক্ষেত্রে আদালত একটা রুলস করে দিবে, যে ক্ষেত্রে আদালত রুলস করে দিবে যে আপনার প্রাথমিক সাক্ষ্যটাই লাগবে, এই ক্ষেত্রে আপনি কি মাধ্যমিক সাক্ষ্য দেখাইতে পারবেন? আদালত যদি বলে আপনাকে প্রাথমিক সাক্ষ্যটাই লাগবে, অর্থাৎ যে ক্ষেত্রে বিধান আছে আমাদের মূল দলিল বা মূল যেটা আমরা বুঝি প্রাথমিক, প্রাথমিক জিনিসটা নিয়ে আসতে হবে, সেই ক্ষেত্রে আমাদের প্রাথমিক দলিল দ্বারা প্রমাণ করা লাগবে। এই ক্ষেত্রে আপনি মাধ্যমিকটা দিতে পারেন না, কারণ আদালত আপনাকে বলতেছে আপনি প্রাথমিকটা নিয়ে আসেন। কত ধারার বিধান এটা? এটা 64 ধারার বিধান, যে আদালত আপনাকে বলতেছে প্রাথমিক সাক্ষ্য নিয়ে আসেন, প্রাথমিক সাক্ষ্য দ্বারা আপনি দলিল প্রমাণ করে দেখান। তার মানে আমাকে মূল জিনিসটা এখন দেখানো লাগতেছে। পরবর্তীতে হইলো আমাদের যে 65তে দেখবেন যে আপনাকে এখানে একটু ছাড় দিচ্ছে। এখানে আইন আপনাকে একটু ছাড় দিচ্ছে যে আপনার প্রাথমিক সাক্ষ্য নাই, তাহলে আপনি কি প্রমাণ করতে পারবেন না? হ্যাঁ, আপনি প্রমাণ করতে পারবেন, আপনাকে একটা ছাড় দেওয়া হচ্ছে। তাহলে কোন কোন ক্ষেত্রে আপনি ছাড় পাবেন, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আপনি প্রাথমিক প্রাথমিক সাক্ষ্যের পরিবর্তে আপনি মাধ্যমিক সাক্ষ্য উপস্থাপন করে ঘটনা প্রমাণ করতে পারবেন, এই বিষয়টা বলা আছে আমাদের স্পষ্ট, ক্লিয়ার, একদম স্বচ্ছ করে দিছে 65 ধারাতে। এখানে আপনাকে একদম বিস্তারিত বলে দিছে যে এই সকল ক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করতে পারবেন। মনে করেন কোনো মূল দলিল আসামি পক্ষের কাছে আছে, আপনি কি আর আর পাবেন? আপনার কাছে পাবেন এটা? আপনি আর পাবেন না। কোনো দলিল মনে করেন হারায় গেছে আপনার, আপনি যত খুঁজেন আর লাভ আছে কোনো? লাভ আছে? পাবেন? পাবেন না। আগুনে পুড়ে গেছে, ইন্দুরে খেয়াল আইছে, এখন আপনি কি করবেন? তাহলে আপনার নকল কপি লাগবে না? জাবেদা নকল, সৈমরি নকল, যে ধরনের নকল চলে, বা আদালত কোনো কোনো ক্ষেত্রে আপনাকে অনুমোদন দিয়ে রাখছে যে এই সকল ক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য সরাসরি দিতে পারেন। যেমন জমি রেজিস্ট্রি করতে গেলে করার পরে আপনি যখন খারিজ করতে যাবেন, কখনোই কিন্তু আপনার কাছে দলিলের মূল কপি চাওয়া হয় না, কারণ তারা জানে একটা দলিলের মূল কপি বের হয় 7-8 বছর 10 বছর পরে। এটা এলাকা বুঝে, ঠিক না? যে এলাকায় দলিল বেশি হয় সেই এলাকায় মূল দলিল বের হইতে সময় লাগে। যাদের এই ধরনের অভিজ্ঞতা আছে তারা এটা আমার সাথে ভালো বুঝেন। তো এই ক্ষেত্রে আমাকে প্রিভিলেজ দিছে যে আপনি এই সকল ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করতে পারেন। 65 ধারাতে স্পষ্ট ক্লিয়ার ভাবে আমাকে সেই ব্যাখ্যাটা দেওয়া আছে। পরে বলা আছে আমাদের 65 ক, যে ডিজিটাল রেকর্ড সম্পর্ক প্রমাণের জন্য বিশেষ বিধান। একটা ডিজিটাল রেকর্ড আমরা যখন প্রমাণ করতে যাই আদালতে, এটার জন্য একটা বিশেষ বিধান রাখা হয়েছে। সেটা আবার বলতেছে পরের ধারাতে, পরের ধারা কত? 65 খ। এখন 65 কতে যে বিধানটা বলছে এটা আপনার মুখস্থ করার কিছুই নাই। এখানে বলছে আপনার ডিজিটাল রেকর্ড প্রমাণের ক্ষেত্রে 65 খতে যেই সিস্টেম বলা আছে এই সিস্টেম আপনার জন্য পরিগণিত হবে। চ্যালেঞ্জ করে বলতেছে এই ক্লাসের ভিতরে অল বাংলাদেশি চ্যালেঞ্জ, 65 খ যে ধারাটা আছে আমাদের ডিজিটাল রেকর্ড প্রমাণের যে পদ্ধতি,
আপনি শিখতে গেলে আপনার 1 মাস সময় লাগবে। এই এক দ্বারা যদি আপনি ভালো করে শিখতে যান 1 মাস সময় লাগবে। আপনি কি এত সময় নষ্ট করবেন ওই দ্বারার পিছনে? কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। আপনি শুধু শর্টকাটে শিখে ফেলবেন যে আমাদের এই ডিজিটাল রেকর্ডটা যেটা আছে, এটা যখন আমরা প্রমাণ করব, এই জিনিসগুলো আদালতে একটা ডকুমেন্ট বা নথি হিসেবে গণ্য হবে। কি হিসেবে গণ্য হবে? ডকুমেন্ট বা নথি হিসেবে। তার মানে ডিজিটাল রেকর্ড দলিলের অংশ। ভালো করে শুনেন, ডিজিটাল রেকর্ড কিসের অংশ? দলিলের অংশ। তার মানে একটা ডকুমেন্ট বা নথি হিসেবে পরিগণিত হবে। এইভাবে এই জিনিসটা আদালতে আপনার কি হবে, এটা একটা গ্রহণযোগ্যতা পাবে আর কি। ঠিক আছে, এটা আমাদের গ্রহণযোগ্যতা পাবে। তার মানে যখন এটা আমি উপস্থাপন করব, এটা ডকুমেন্ট আকারে চলে আসতেছে। কখনো কখনো আদালত আপনার কাছে মূলটাও চাইতে পারে, কখনো কখনো আপনার কাছে আদালতের কাছে আপনার কপিও কিন্তু দেয়া যেতে পারে। মনে করেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, মনে করেন একটা ভিডিও ভাইরাল হয়েছে। এখন এই ভিডিওটা প্রমাণের ক্ষেত্রে আদালতের সামনে যেটা মূল এটাও আসতে পারে, আর যেটা আপনার মনে করেন এটার সাথে আপনার কপি হয়েছে। যেমন ধরেন আমি গ্রুপে যদি কোনো ভিডিও দিই, আপনারা যদি ডাউনলোড করেন, সবার কাছে কি কপি গেল না? কপি গেল কিনা? এবং আমিও যেটা আপলোড করছি ওটাও কিন্তু কপি। মূল কপি কিন্তু আমার মোবাইলে রয়ে গেছে। মূল কপিটা আমার মোবাইলে রয়ে গেছে না? অর্থাৎ যে ডিভাইস দ্বারা রেকর্ড করা হচ্ছে ওই ডিভাইসে কিন্তু মূল কপিটা থাকে। এরপর এখান থেকে আপনি যতবার কপি করবেন, মানে যতবার আপনি এটাকে কপি করে নিয়ে যাচ্ছেন, কপি মানেই তো নকল। কপি বাংলা কি? নকল না? কপি মানে কি? নকল না? এটা আপনার নকল। তো কপি মানে এই নকল। তার মানে এরপর যত আমি সার্ভারে দেই, পর আপনার হোয়াটসঅ্যাপে দেই, টেলিগ্রামে দেই, আপনাদেরকে সরাসরি দেই, বা লিঙ্ক আকারে দেই, আমার অ্যাপসে দেই, যেখান থেকে আপনারা ডাউনলোড করেন না কেন, সবার কাছে কিন্তু কপিটাই যাচ্ছে। তখন ওইটাও কিন্তু আদালতের কাছে জমা দেওয়া যায়। যে আপনার একটা মেয়ের সাথে আপনার দর্শন করছে, দর্শন করার পরে এটা আপনার আবার এতে ছড়াই দিছে, অনলাইনে ছড়াই দিছে, এরকম মামলা হয় না? নারী শিশু নির্যাতন আইনের দর্শন প্লাস তৎসহ কি পর্নোগ্রাফি আইনের 8 দ্বারা এরকম মামলা হয় না? হয়। তো এইরকম যখন মামলা হয়, তখন যেই মোবাইলটা রেকর্ড করছে ওই ভিডিওটাই তো আর আসামির এখানে পাওয়া যায় না। অনেক সময় সেই মোবাইল থেকে ডিলিট করে ফেলায়, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তো থাকা যায়। তখন কি কেউ বলতে পারবে স্যার এটা বানানো, এআই দ্বারা নির্মিত? হ্যাঁ, অভিযোগ তোলাই যেতে পারে। কিন্তু সেটা সিআইডি কর্তৃক যখন ডকুমেন্ট একটা রিপোর্ট আসবে যে না এটা এআই না, এটা রিয়েল, এবং এটা উনি ব্যবহার করছেন, ওনার সার্ভার থেকে এটা ব্যবহার করছেন, উনি এটা আইপি থেকে ব্যবহার করছেন, এটা তিনি ছড়াইছেন, এই ধরনের যখন ডিজিটাল স্বাক্ষর আসবে, প্রতিবেদন আসবে, তখন কিন্তু আপনার এই মাধ্যমিক স্বাক্ষরটাই কিন্তু এখানে দলিল হিসেবে গণ্য হচ্ছে, ডকুমেন্ট হিসেবে, নথি হিসেবে গণ্য হচ্ছে। এই জন্যই দেখবেন আমাদের যে দলিলের যে সংজ্ঞা, ভালো করে শোনেন, দলিলের সংজ্ঞা যারা আগে শিখছেন, 2022 সালের আগে শিখছেন, সেখানে কিন্তু ডিজিটাল রেকর্ডের কথা কিন্তু বলা নাই। কিন্তু 2022 সালের পরে যদি আপনি এসে দেখেন আপনাদের দলিলের যে সংজ্ঞা, ওখানে লেখা আছে কোনো বস্তুর উপর লিখিত, অঙ্কিত, মুদ্রিত, ড্যাশ 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 অনেক কিছু বলার পরে আবার গিয়ে দেখবেন ডিজিটাল ডিভাইসে বা ডিজিটাল মাধ্যমে রক্ষিত বা সংরক্ষিত ড্যাশ 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 এরকম কথা বলা আছে। তার মানে কি বোঝানো হয়েছে? যে আমাদের এই ডিজিটাল বিষয়গুলো যখন আমরা আদালতে প্রমাণ করব, এটা একটা ডকুমেন্ট বা নথি হিসেবে প্রমাণিত হবে। 65 খ। আর কিছুই আপনার দরকার নাই। এরপরে যদি পড়তে যান আপনার মাথা নষ্ট হয়ে যাবে। মাথা নষ্ট করার কোনো দরকার নাই। যদি মন চাই 1-2 বার রিডিং করতে পারেন, আমি নিজেও কোনোদিন রিডিং পড়ি না, পড়ার কোনো প্রয়োজন মনে করি না। এরপর হচ্ছে আমাদের 66 ধারা। 66 ধারা কি বলা আছে? 66 ধারা আপনার বুঝতে হবে একটু মনোযোগ দিয়ে। এখানে বলতেছে দলিল উপস্থাপনের জন্য নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। তার মানে দেখা গেছে যে আমাদের যে দলিলগুলো আমরা মাধ্যমিক সাক্ষ্য হিসেবে হাজির করি, আমরা যে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে আমরা এটাকে হাজির করি, এটা হাজির করার ক্ষেত্রে একটা বিশেষ প্রক্রিয়ার শেষে গিয়ে কিন্তু আমরা এটা হাজির করতে পারি। যেমন মূল দলিলটা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে তো আদালতের মাধ্যমে আবেদন করতে হবে যে অমুকের কাছে আছে, তাকে বলেন হাজির করতে। তিনি যখন হাজির না করবে তখন আপনি হাজির করবেন, এটাই তো নিয়ম। যে মাননীয় আদালত সে যেহেতু হাজির করলো না, তাহলে আমাদের কাছে আছে নকল কপি, আপনি নকল কপিটা দেখতে পারেন। এই যে এখানে জিনিসটা বলতেছে যে আপনার 66 ধারাতে যে আপনার কোন যে ক্ষেত্রে কোনো পক্ষ, যে ক্ষেত্রে কোনো পক্ষ 65 ধারা ক অনুচ্ছেদে উল্লেখিত দলিলের বিষয়বস্তু সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দিতে চায়, সেই ক্ষেত্রে যে দলিল তার দখলে বা কর্তৃত্বাধীনে আছে তাকে বা তার আইনজীবীকে তা দাখিল করার জন্য পূর্বে নোটিশ না দেওয়া হলে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে না। তার মানে আপনার কাছে নকল কপি, আমার কাছে মূল কপি। তার মানে আপনি আগে আমাকে নোটিশ দেওয়াবেন আইনগতভাবে, জিনিসটা বুঝলেন? আপনার কাছে হলো ফটোকপি বা জাবেদা নকল, আমার কাছে মূল কপি।
আমরা দুজনের ভিতরে মামলা হচ্ছে, তাহলে আপনার কাজ কি? যেহেতু মূল জিনিসটার ভ্যালু বেশি, তাহলে আদালতের মাধ্যমে বা আপনার আবেদন ক্রমে আপনি আমাকে আগে নোটিশ দেওয়াবেন, ঠিক না, আইনগত ভাবে, যে বিবাদী জাহাঙ্গীর আলম জনি, আপনার কাছে দলিলের মূল কপি আছে, আপনি এটা উপস্থাপন করেন। যখন এই ধরনের নোটিশ না দিয়ে আপনি ফট করে আপনার কাছে আছে, আপনি নিয়ে আগে হাজির হয়ে গেছেন, তখন আমার পক্ষের আইনজীবী বলবে যে মুর্শেদ আলম, আপনি যে এই ফটোকপি নিয়ে আসছেন বা আপনি সহিমুরি নকল নিয়ে আসছেন, আপনি কি মূল দলিল আছে আপনার কাছে? তখন মুর্শিদের আইনজীবী বা মুর্শিদ বলতেছে এটা তো আপনাদের কাছে, আমাদের কাছে যে আছে, আমার কাছে যে আছে, তাহলে আপনি কি আমাদেরকে জানাইছেন যেটা লাগবে আপনার কোর্টে উপস্থাপন করা লাগবে, বা এরকম কোনো নোটিশ দিচ্ছেন আপনি? দেন নাই। তখন আদালতের কাছে বইলা আপনার থামাই দিতে পারবে। বুঝছেন বিষয়টা? থামা দিতে পারবে। এই জন্য হয়েছে যে আপনি মাধ্যমিক সাক্ষ্য হাজির করার আগে ট্রাই করবেন আদালতের মাধ্যমে যার কাছে আছে জিনিসটাকে হাজির করার জন্য। তারপর যদি ব্যর্থ হন, তখন গিয়ে আপনি এই মাধ্যমিক সাক্ষ্য দ্বারা আপনার প্রমাণ করতে পারবেন। ঠিক আছে? এইরকম কিছু রুলস আমাদের এই ৬৬ ধারাতে বলা আছে, যে দলিল উপস্থাপন সংক্রান্ত যে নোটিশ আপনার দেওয়া হয়, এই একটা বিধান। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার নোটিশ লাগে না, কিছু কিছু ক্ষেত্রে আপনার নোটিশ কিন্তু লাগে না, কোনো কোনো ক্ষেত্রে আপনার নোটিশ কিন্তু লাগে না। সে কোন কোন ক্ষেত্রে নোটিশ লাগে না, এইটাও কিন্তু আমাদের এই ৬৬ ধারাতে কিন্তু বলা আছে। এর মধ্যে প্রথম প্যারার পরে দেখবেন নিম্নলিখিত ক্ষেত্রে আপনার নোটিশ দিতে হবে না, এরকম লেখা আছে। ১ থেকে ৬টা বিষয় দেওয়া আছে, এই ৬টা বিষয়ের ক্ষেত্রে নোটিশ দেওয়া লাগে না। তার মানে আমরা এই ৬ ক্ষেত্রে সরাসরি মাধ্যমিক সাক্ষ্য হাজির করতে পারতেছি। বুঝছেন বিষয়টা? তা প্রশ্ন হতে পারে যে কোন কোন ক্ষেত্রে আমাদের হচ্ছে যে নোটিশ ছাড়াই আমরা সরাসরি মাধ্যমিক সাক্ষ্য বা মাধ্যমিক দলিল উপস্থাপন করতে পারি, বা সরি কি জানি এটা বলে, হ্যাঁ, মাধ্যমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য উপস্থাপন করতে পারি বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে পারি, এরকম একটা প্রশ্ন হতে পারে। তখন লিখবেন সাধারণত আপনার বিরুদ্ধ পক্ষের কাছে থাকলে নোটিশ দিতে হয়, যে ক্ষেত্রে আপনার নোটিশ ছাড়াও সরাসরি আপনার মাধ্যমিক সাক্ষ্য উপস্থাপন করে দলিল প্রমাণ করা যায়, তা নিম্নে আলোচনা করা হলো। এরপর আপনি দিতে থাকেন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। ওই যে হিন্দি একটা গান আছে না, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১, এটার মধ্যে করে যতটুকু পারেন আপনি লিখতে থাকেন। তাহলে এটা মনে রাখবেন, ওই গানের মতো মাধুরীর যে গানটা আছে ওই মোতাবেক আপনি খালি লিখতে থাকেন, যে কটা পারেন, কোনো সমস্যা নাই। লাস্টে গিয়ে পুট করে দিবেন ৬৬। এখন যদি উলট পালট হয়, আগেরটা পরে পরেরটা আগে, নো ম্যাটার, কোনো ব্যাপার না, হতেই পারে, নো প্রবলেম, এটা আপনার হতেই পারে, এক্ষেত্রে কোনো ফ্যাক্ট না। আপনি তো লিখে দিচ্ছেন যে নিম্নলিখিত কারণে, তখন আপনি সেটা উল্লেখ করতে পারেন। এবার আসতেছি আমরা এই যে সত্যায়নকারী প্রত্যয়নকারী দলিল টলিল স্বাক্ষর মাক্ষর রেকর্ড, এগুলো এইগুলো যদি কেউ স্কিপ করতে চান, ৬৭ থেকে ৭৩ পর্যন্ত আপনি স্কিপ করতে পারেন। আমি জিনিসগুলো সহজ করে দিচ্ছি, যারা স্বাক্ষর নেই একটু মাথাটা হ্যাং হয়ে যায়, বেশি পড়তে চান না, বা পড়লেও পরিশ্রম করেন ঠিকই কিন্তু বুঝেন না, আমার ভিডিও দেখেন, অনেকবার দেখছেন, অনেক ট্রাই করতেছেন, এরপরেও বুঝতেছেন না, তাহলে কি করার? আপনার জন্য পদ্ধতি হলো ৬৭ থেকে আপনি ৭৩ পর্যন্ত পড়েন না, বাদ দিয়ে দেন, আপনার পড়ার দরকার নাই। আপনি ৭৪-এ সরকারি দলিল, ৭৫-এ বেসরকারি দলিল, এই বন্ধ পড়েন। আর যদি মনে করেন আপনি পড়বেন, এমসিকিউতে রিস্ক নিতে চান না, তাহলে আপনি পড়েন, তবে রচনামূলক পরীক্ষার জন্য এখান থেকে আসার সম্ভাবনা কম। আপনার ৬৭ থেকে ৭৩ পর্যন্ত তবু আমাদেরকে পড়তে হয়, সেই বিধান অনুযায়ী আমাদেরকে পড়তে হচ্ছে। ৬৭ ধারা বলতেছে উপস্থাপিত দলিলের লেখক বা স্বাক্ষরকারীর বলে কথিত ব্যক্তির স্বাক্ষর এবং হস্তাক্ষরের প্রমাণ। তো আদালতে মূলত খেলাই হয় কিন্তু এই যে হাতের লেখা বা কারো সিগনেচার, নকল টকল এগুলো নিতে, জাল করা হয়েছে, এই ধরনের অভিযোগগুলোই কিন্তু দলিল সংক্রান্ত বেশি হয়। জায়গা জমির মামলার ক্ষেত্রে এরকম হয়। আগে এক সময় ছিল, মনে করেন নিজের বউরে মা বানায় জমি রেজিস্ট্রি করে লাইছে, শুনলে হয়তো অবাক হবেন, নিজের বউরে কিন্তু মা বানায় রেজিস্ট্রি করে লাইছে, এরকম শুনছেন কথা? না আমার কাছে প্রথম শুনলেন জীবনে? নিজের বউরে বোন বানায় জমি রেজিস্ট্রি করে নিয়েছে, এগুলো আগে এক সময় ছিল। আগে আপনার এক সময় কিন্তু এরকম ছিল, যেমন একজনের পরিবর্তে আরেকজনকে দাঁড় করাই দিছে। কিন্তু বর্তমানে ডিজিটাল করার পর কিন্তু অনেকাংশে এটা কিন্তু কমতেছে। তো ৬৭ ধারায় বলতেছে কোনো দলিল যখন কোনো ব্যক্তি দ্বারা স্বাক্ষরিত বা সম্পূর্ণ বা আংশিক লিখিত হয়েছে বলে দাবি করা হয়, তখন সে ব্যক্তির স্বাক্ষর বা দলিলের যে অংশ সে ব্যক্তির হাতের লেখা বলে দাবি করা হয়, সেই অংশ যে যথার্থই তার লেখা প্রমাণ করতে হবে। এটা স্বাভাবিক, যে ক্ষেত্রে দাবি করা হবে যে অমুকের হাতের লেখা বা অমুকের হাতের লেখা বা অমুকের সিগনেচার,
এটা যখন প্রমাণ করা হবে, তাহলে এইটা যে অমুকেরই হাতের লেখা, অমুকেরই সিগনেচার, এটা প্রমাণ করলে তো দলিল প্রমাণ হয়ে যায়, ঠিক না? জিনিসটা বুঝেন, একটা জিনিস আপনার অভিযোগ করছে যে এটা কার লেখা, তো একজন বলতেছে যে এটা সুমনের হাতের লেখা। এখন এই সুমনের হাতের লেখার আদালতে যদি আমি সুমন নিয়ে আসি, আদালত যদি, আদালতের সামনে যদি সুমন লেখে, বিচারক যদি দেখেন খালি চোখে যে না ঠিক আছে, তাহলে তো হইলো। বিচারক যদি সন্দেহ করেন, তাহলে বিচারক আবার কি করতে পারেন, এই লেখাটা আর আদালতের সামনে যে সুমনে লিখলো, ওই দুইটা লেখা আপনার কি করতে পারেন, সিআইডির কাছে পাঠাইতে পারেন রিপোর্টের জন্য, ঠিক না? যে আপনার নমুনা এবং প্রদত্ত লেখা একই ব্যক্তির কিনা আপনার পরীক্ষা করে রিপোর্ট দেন। তখন তারা দুইটাকে কম্পেয়ার করে বিভিন্ন ক্যাটাগরিতে, তারপর তারা সেটার রেজাল্ট দেয় আর কি। তো এখানে বলতেছে যে দলিলের লেখা বা স্বাক্ষর প্রমাণের পদ্ধতিটা কি হতে পারে, এই যে জিনিসটা, এটা এটা পদ্ধতি কি হইতে পারে, পদ্ধতি হইতে পারে সংশ্লিষ্ট ব্যক্তির মৌখিক বক্তব্যের মাধ্যমে। অর্থাৎ একজন ব্যক্তি যদি নিজেরটা নিজে বলে যে হ্যাঁ এটা আমার লেখা, এটা আমার সিগনেচার, তাহলে আদালত সেটা মাইনে নেয়। তবে বিশেষ দ্রষ্টব্য, এটা কিন্তু যখন আপনার স্বার্থের বিরুদ্ধে যাবে তখনই কেবল আদালত মাইনে নিবে। যখন আপনার পক্ষে আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আদালত মাইনে নিবে না, তখন কিন্তু আদালত বিশেষজ্ঞের কাছে পাঠাবে। মনে করেন কোনো বিরুদ্ধ পক্ষ যদি স্বীকার করে যে মাননীয় আদালত ঠিক আছে মনে পড়ছে এটা আমার হাতের লেখা দলিল, এটা আমার স্বাক্ষর, ঠিক আছে, এটা তাদের এটা অধিকার, এরকম যদি কেউ স্বীকার করে, আদালত আর রিপোর্ট এটা পাঠানো দরকার আছে? দরকার আছে কিনা? দরকার নাই। কারণ কি? কারণ স্বীকৃত বিষয় আদালতে প্রমাণ করার কোনো প্রয়োজন নাই, বলা আছে না? পড়ছেন না আপনারা? স্বীকৃত বিষয় আদালতে প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। কততে পড়ছেন? 58 ধারায় পড়ছেন না? 58, স্বীকৃত বিষয় প্রমাণ করার কোনো প্রয়োজন নাই, তার মানে একজন ব্যক্তি স্বীকৃতি দিয়ে দিছে, প্রমাণ নাই। কিন্তু যখন কেউ নিজের পক্ষে দিবে তখন তো সেটা মানবে না। এই যে একজন লেখে 31, 31 না 58, আচ্ছা, তাহলে এটা তো বুঝছেন। তাহলে একজন ব্যক্তির মৌখিক বক্তব্যের মাধ্যমে, পরে কি, তারপরে সাক্ষীর যে আছে, যে সাক্ষী, তাদের সাক্ষ্য দ্বারা, তার মানে এখন আমি কোনো কারণে অস্বীকার করতেছি, এখন আরো দুইজন দলিলের সময় 2-3 জন সাক্ষী থাকে, এই সাক্ষীরা যদি বলে জি স্যার এটা জাহাঙ্গীর আলম জন্য আমাদের সামনে এটা লিখছে, বা জাহাঙ্গীর আলম জন্য আমাদের সামনে এটা স্বাক্ষর করছে, তার মানে প্রত্যয়নকারী সাক্ষীদের মাধ্যমে এটা প্রমাণ করা যায়। তারপর হলো সবচেয়ে বেশি যেটা গ্রহণযোগ্য, নিশ্চয় বুঝে লাইছেন এটা বলার পর পরেই, এটা কি সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা কি? বিশেষজ্ঞের মতামত। কাদের মতামত? বিশেষজ্ঞের মতামত। অর্থাৎ সিআইডি কর্তৃক যে বিশেষজ্ঞের মতামতটা হয়, সিআইডির যে বিশেষজ্ঞের মতামত, সেই বিশেষজ্ঞের মতামত। এরপরে হইছে আপনার, আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে নিশ্চয় যে কারোর লেখা যদি কেউ চিনে, অভিমত, বিশেষজ্ঞটা কত 45-এ গেল না, এখন অভিমত, কারোরটা যদি কেউ চিনে, তারটা 47-এ বলা আছে যে অমুকেরটা অমুকে চিনে হাতের লেখা, তাহলে এগুলো কিন্তু প্রাসঙ্গিক হয়। আর এখানে আমরা পড়তেছি কি, প্রমাণের পদ্ধতি। পদ্ধতি হলো আপনি কিভাবে কাজ করবেন আর আদালত কিভাবে গ্রহণ করবে, সেটা হলো 55 পর্যন্ত। বুঝছেন বিষয়টা? আমরা দুই পক্ষের কি কাজ, এই কাজ হইলো আমাদের 56 থেকে 100 পর্যন্ত হলো আমাদের কাজ, আমরা কিভাবে আদালতে কাজ করব। আর আদালতের কাজ হলো আমি এটাকে গ্রহণ করব না রিজেক্ট করব, এটা তিনি প্রয়োগ করবেন। মূলত হচ্ছে 5 থেকে 55 পর্যন্ত আদালত এই সূত্রগুলো প্রয়োগ করে এই জিনিসগুলোকে গ্রহণ করবেন কি করবেন না। আর আপনার কাজ হলো আপনি এগুলাকে কিভাবে নিয়ে আসবেন, কিভাবে উপস্থাপন করবেন, এইগুলো বলা আছে এখানে। এরপরের টপিক তৃতীয় খণ্ডে আমরা আলোচনা করব। সর্বশেষ বলা আছে যে আদালত নিজেও স্বীকৃত লেখা এবং স্বাক্ষরের সাথে দলিলের লেখা স্বাক্ষর মিলিয়ে দেখতে পারেন। তার মানে ওই যে প্রথমেই আমি বলছিলাম আপনাদেরকে যে আদালত নিজেও অনেক সময় এটা দেখতে পারেন। একজন যে বিচারক, একজন বিচারকের আসনে বসছেন, তার কি মাথায় জ্ঞান বুদ্ধি নাই? তিনি কি দেখে বুঝতে পারেন না? বুঝবেন না। যেমন ধরেন আপনি যদি এই একজনের 10 পৃষ্ঠা হাতের লেখা দেখেন, পরে যদি আরেকটা পৃষ্ঠা হাতের লেখা দেখেন, তো মোটামুটি আপনি বুঝবেন না যে আগের 10 পৃষ্ঠা যার লেখা এই পৃষ্ঠাটাও তারই লেখা, ঠিক না? এটা মোটামুটি আমরা বুঝতে পারি। তো এরকম বিচারক যে আছেন তিনিও সেটা মিলিয়ে কিন্তু দেখতে পারেন। এটা আমাদের 66 ধারায় কিন্তু এই থিওরিটা বলা আছে। তো এটা পরীক্ষায় আসতেও পারে, আবার না আসার সম্ভাবনাও আছে, খুব কমই আসছে। তারপর আমাদের 67 ক, ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ। ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ, এখন ডিজিটাল স্বাক্ষর জিনিসটা কি আমরা সেটা বুঝছি নিশ্চয়ই, এর আগে ক্লাসে আপনাদেরকে আলোচনা করছি। তো একটি সুরক্ষিত ডিজিটাল স্বাক্ষরের ক্ষেত্র ব্যতীত যদি কোনো
গ্রাহকের ডিজিটাল স্বাক্ষর একটি ডিজিটাল রেকর্ড সংযুক্ত করা হয়েছে বলে অভিযোগ করা হয়, সেই ক্ষেত্রে এখানকার যে আমার মনে করেন যে স্বাক্ষরটি যে আসলে মনে করেন তার, এটা তাকেই আপনার প্রমাণ করতে হবে। এখন সুরক্ষিত বলতে আপনি কি বুঝেন? সুরক্ষিত বলতে আমরা কি বুঝি? মনে করেন জিপিএফ এর হিসাব, যেটা জিপিএফ এর হিসাব, জিপিএফ এর হিসাব আপনি যখন এই ডাউনলোড করেন, আইডি দিয়ে ঢুকে ডাউনলোড করেন, এই এটাতে কিন্তু এখানে লেখা লেখা আছে, দেখেন ইংরেজিতে লেখা আছে কোনো ধরনের স্বাক্ষরের প্রয়োজন নাই, এটা আমাদের ডিজিটালি তৈরি করা, স্বাক্ষরের প্রমাণ নাই। তার মানে যখন আমি সার্ভারে দেখবো যে এটা আছে, তার মানে এটা সুরক্ষিত। এটা কি সুরক্ষিত না? সার্ভারে যদি আপনার আইডি পাসওয়ার্ড যদি ঠিক থাকে, আদালতে যদি চেক করে সঠিক পায়, তাহলে এটা সুরক্ষিত। এখন ধরেন এমন কিছু বিষয় যেগুলো মনে করেন যে আপনার একটা অভিযোগ করছে, অভিযোগ করছে যে এটা জাল করা হয়েছে বা নকল করা হয়েছে। এখন মনে করেন আপনি দাবি করতেছেন, আপনি দাবি করতেছেন যে না, এইটা আমারই, এই ডিজিটাল স্বাক্ষরটা আমারই। এখন যখন ব্যক্তিকেন্দ্রিক ভাবে আপনাকে দোষারোপ করা হবে, এই ক্ষেত্রে প্রমাণ কে করবে? আরেকজন না আপনি? এক্ষেত্রে আপনি প্রমাণ করবেন, অথবা আপনি যখন কোনো ক্ষেত্রে এসে দাবি করতেছেন যে এটা আমার ডিজিটাল স্বাক্ষর, আপনি যখন নিজের জন্য এটা দাবি করতেছেন, তখন আপনাকেই বলবে যে ঠিক আছে, আপনি সেটা প্রমাণ করেন, এটা আপনার কিভাবে হয়, ডিজিটাল স্বাক্ষরটা আপনার কিভাবে হয়। ৬৮ ধারায় বলা আছে, যে দলিল সত্যায়িত করা আইনত প্রয়োজন তা সম্পাদনের প্রমাণ। তো যারা জানেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের দুইটা আইন আছে, একটা হলো সম্পত্তি রেজিস্ট্রেশন আইন, আর একটা হলো আপনার বুঝলা গেলাম হস্তান্তরযোগ্য সম্পত্তি আইন, এরকম দুইটা আইন আছে, এলএলবি সময় পড়ছিলাম। তো এক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে যে আপনার ১০০ টাকা পর্যন্ত, ১০০ টাকা পর্যন্ত ১০০ টাকার ঊর্ধ্বে যদি কোনো সম্পত্তি হয়, সেই ক্ষেত্রে ওই সম্পত্তির লেনদেনের ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এখন এই আইনটা কিন্তু অনেক পুরাতন একটা আইন, ১০০ টাকা আগের আমলে বোঝানো হয়েছে। এখন ধরে নেন আপনি এরকমই যে আপনার যে দলিল সত্যায়ন করা আইনত প্রয়োজন, তার মানে ওই রকম কোনো সম্পত্তির আদান প্রদান বা ক্ষমতা দেওয়া হচ্ছে, এরকম কোনো কিছু একটা হচ্ছে, সেই সকল ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে সত্যায়িত যে আছে, সত্যায়ন করা যে আইনত প্রয়োজন, তা সম্পাদনের প্রমাণ আপনাকে সেটা করে দেখাতে হবে। কিভাবে? এখানে ক্লিয়ার ভাবে বলছে আসলে দ্বারাই, যে দলিল আইনে সত্যায়ন করার নির্দেশিত, সেই দলিল প্রমাণ করার জন্য অন্তত পক্ষে, এটা যখন দলিলটা আপনি করছেন, দলিলটা করছেন, তখন এখানে আপনার সাক্ষী ছিল। দলিল করার সময় সাক্ষী লাগে, কিন্তু জানেন এটা আপনারা? দলিল করার সময় কিন্তু সাক্ষী লাগে। দেখবেন যারা জমি জমা কিনে, জমি জমা কিনে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাক্ষী লাগে। ওই সাক্ষীদের ভিতর যদি একজন অন্তত পক্ষে বাচ্চা থাকে, কম হলেও একজন যদি বাচ্চা থাকে, তাদেরকে নিয়ে আইসা, তাদেরকে নিয়ে আইসা এই জিনিসটা প্রমাণ করা লাগবে। কমপক্ষে কয়জন? একজনকে। এটা বলা আছে আমাদের ৬৮-তে। আচ্ছা, যদি মনে করেন একটা দলিল আজ থেকে ১০০ বছর আগের একটা দলিল, আপনার দাদা কোনো সম্পত্তি কিনে দিতে পারে না যেটা আপনার বাবা পাইছে, আপনার বাবার থেকে এবার আপনি পাইছেন ১০০ বছর আগে। তখন ১০০ বছর আগে যখন দলিল করছে, তখন এই দলিলের যারা সাক্ষী ছিল, তারা কি সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ বাঁচাই রাখছে? করে বাঁচাই রাখছে কিনা? বাঁচাই রাখছে না। আপনারা কি আরো ১০০ বছর পরে বাঁচাই রাখবো? বাঁচাই রাখবো? রাখবো না। আপনার মরতে হইব না? মরতে হইব। তাহলে কি এর র্যাঙ্কের লেগে তো পাগলা হয়েছেন? হিসাব টিসাব রেডি করেন, আল্লাহ দরবারে গিয়ে তো র্যাঙ্কের হিসাব দেওয়া লাগবো, নাকি আপনার জীবনে যে কি আমল নামা করতেছেন আমল নামার হিসাব দেওয়া লাগবে? আমল নামার হিসাব দেওয়া লাগবে। যাই হোক, মাঝখান দিয়ে একটু হাদিস করে দিলাম আর কি। তো এই ক্ষেত্রে যেটা বোঝানো হয়েছে যে যদি যদি তারা বাইচা থাকে, যদি তারা বাইচা থাকে, তাহলে কম হলেও একজন, দুজন হলেও কোনো সমস্যা নাই, কম হলেও একজনকে নিয়ে এসে এটা আপনার প্রমাণ করা যেতে পারে সত্যায়নের ক্ষেত্রে। দেখেন কোন কোন দলিলের ক্ষেত্রে এটা লাগবে। এখানে বলতেছে যে দলিল মনে করেন যে ১০০ টাকার ঊর্ধ্বে লেনদেন হয়, এরকম দলিল। তারপর যখন দানমূলক করা হয়, যে আমাদের দান করে দেয় না এরকম, বা মরার আগে যে আপনার ওসিয়তনামা দলিল করে, উইল, ইচ্ছাপত্র করে যায়, এগুলোর ক্ষেত্রে এইটা লাগবে। পরে আবার বলতেছে যে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের সাক্ষীদের প্রয়োজন নাই। কিরকম? আমি তো ১০০ বছরের কথা বলছি, এখানে বলা আছে
যদি দলিলের বয়সটা 30 বছর হয়, 30 বছরের ঊর্ধ্বে হয়, দলিলের বয়স যদি 30 বছরের ঊর্ধ্বে হয়, তবে এই ক্ষেত্রে আপনার ওই সাক্ষীদের দরকার হয় না। যে ক্ষেত্রে যার বিরুদ্ধে অভিযোগ তারাই যদি স্বীকার করে নেয়, তাহলে কি সাক্ষীর দরকার আছে? দরকার আছে কিনা? তাহলে আর দরকার নাই। তারপর দেখা গেছে যে আপনার আহ রেজিস্ট্রি দলিলের সম্পাদন নির্দিষ্টভাবে অস্বীকৃত না হলে, তার মানে এটা যখন এই রেজিস্ট্রি অফিসে যখন এটাকে অ্যাকসেপ্ট করে নেয়, তখন আর প্রয়োজন হয় না। পরে বলতেছে নোটিশ মূলের দলিল দাখিল না হওয়ায় যে মাধ্যমিক সাক্ষ্য প্রদত্ত হলে, তার মানে যখন আদালত অনুমোদন দেয় যে আপনি নকল কপি দিয়ে দেন, তখনও সেটা চলে। বা উইল প্রবেটকৃত হলে, তার মানে উইল প্রবেট মানে কি? আপনি যে ওসিয়তনামা দলিল করে গেলেন, এটা যখন আদালত থেকে আদেশ হয়ে আসবে, তখন আর সাক্ষী দরকার নাই। সাক্ষীর বক্তব্য বেশি জোরালো, নাকি আদালত থেকে কোনো আদেশ দিলে সেটা জোরালো? এটা তো আপনারা বুঝেন। আদালতের আদেশ জোরালো না? তাহলে যে ক্ষেত্রে আদালতের আদেশ বলছে যে এই উইলটা কার্যকর করেন, এই উইলটা কার্যকর করেন, সেই ক্ষেত্রে নতুন করে আবার সাক্ষী ডাকা দরকার আছে? অলরেডি তো এক আদালত থেকে এটা আদেশ দিয়েই দিছে। তো এটাই আর কি, সহজ ভাষায় হইলো আপনার কখন সাক্ষী নিয়ে এসে দলিল প্রমাণ করা লাগবে আর কখন সাক্ষীর দরকার নাই। এই দুটা জিনিসই আমাদের এই ৬৮ ধারাতে কিন্তু বলছে যে কখন সাক্ষীর প্রয়োজন আর কখন সাক্ষীর প্রয়োজন নাই। এখানে কিন্তু দুইটা বিষয় বলছে। আমরা শিরোনাম যদি পড়ি তাহলে মনে হবে যে এখানে একটা বিষয়, বাট ৬৮ ধারাতে দুইটা বিষয়। পর হলো ৬৯ ধারা, যে ক্ষেত্রে দলিলের সত্যায়নকারী সাক্ষী পাওয়া যায় না সেক্ষেত্রে প্রমাণ। এই যে যেটা বলতেছিলাম, মনে করেন দলিল 50 বছর আগে, 60 বছর আগে, বা মনে করেন 5 বছর আগেরই সাক্ষী দুজন গেছে গা বিদেশ, সুইজারল্যান্ডে থাকে, এমন সাক্ষীদের দিছেন, এরা নিরুদ্দেশ হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। এখন কি দরকার? তাহলে তো আপনি সাক্ষী কি করে পাচ্ছেন না, দলিলের বয়স 30 বছর হইলো না, তাহলে কি করা? তখন এখানে বিকল্প অপশন বলছে যে সাক্ষীদের টপিকটাই আপনি বাদ দেন, অন্য চিন্তা করেন। অন্য চিন্তা কি? অন্য চিন্তা এখানে বলে দিছে যে আপনার সত্যায়নকারী কোনো সাক্ষীকে যদি না পাওয়া যায়, তবে প্রমাণ করতে হবে যে সত্যায়নকারী সাক্ষীদের মধ্যে অন্ততপক্ষে একজনের সত্যায়ন যে ব্যক্তির হাতের লেখা এবং যে ব্যক্তি দলিলটি সম্পাদন করেছেন তার স্বাক্ষর তার নিজের হাতের লেখা দেয়া হয়েছিল। তার মানে ওই সত্যায়নকারীদের হাতের লেখা আমি অন্য কোনো ভাবে সেটা প্রমাণ করে দেখাইতে পারি। এখন আবার ঘুরে ফিরে কিন্তু আপনি সেই 45-এ যেতে পারবেন, আপনি ঘুরে ফিরে কিন্তু আবার সেই 47-এ যেতে পারবেন। বুঝছেন না? যে সাক্ষীরা এসে বলবে হ্যাঁ এটা মুর্শিদের হাতের লেখা, সাক্ষীরা বিশেষজ্ঞ বলবে যে ঠিক আছে, এটা আপনার ওই এরকম 2-3টা দলিল পাঠাইতে হইব বা স্বাক্ষর পাঠাইতে হইব, যে ওই যেই দলিলগুলো আদালত কর্তৃক স্বীকৃত আছে, যেগুলো বিষয়ে কোনো অভিযোগ নাই, ওইখানকার স্বাক্ষর আর এই স্বাক্ষর দুটা মিল হয় কিনা। মনে করেন এটা হয় কি, যে অনেক পুরাতন দলিল নিয়েও কিন্তু মামলা হয়, যে আমার দাদার সম্পত্তি আপনার দুর্নীতি করে 2 নম্বরই করে অমুকে লিখে নিছে এই নিছে, এখন দাদাও নাই, ওই দলিলের যারা লেখক উনিও নাই, সাক্ষী যারা তারাও নাই, সব মাটির সাথে মিশে গেছে। এখন তাহলে প্রমাণ করতে হবে কিভাবে? তাহলে ওই দলিলে যদি একটা সিগনেচার থাকে, আদালত কর্তৃক স্বীকৃত আরো দলিল আছে না? আরো দলিল তো আছে, সরকারি রেকর্ডে আছে না? তো আমাদের অরিজিনাল দলিল আছে, তারপরে ওই আপনার এই বালাম বইতে টিপসই আছে সাক্ষীর, যত পুরানাই হোক সাব রেজিস্ট্রি অফিসে এগুলো জমা আছে, 100-150 বছরের গুলো আছে। তো ওই জিনিসটার সাথে কম্পেয়ার করেও সেটা প্রমাণ করা যেতে পারে। এই সকল বিষয় বলছে আর কি যে 69-এ। 70 দ্বারা সত্যায়িত দলিলের পক্ষ দ্বারা সম্পাদনের স্বীকৃতি, এটা তো আমরা জানিনি। যদি কোনো পক্ষ সম্পাদন স্বীকৃতি দেয় তাহলে তো নতুন করে কোনো প্রয়োজন নাই আছে। কেউ যদি বলে সম্পাদন যদি স্বীকৃতি দেয় তাহলে আর দরকার নাই। ধারা 71, সত্যায়নকারী সাক্ষী দলিল সম্পাদন অস্বীকার করলে সেক্ষেত্রে প্রমাণ। মানুষ মানে এক্ষেত্রে আপনার পল্টি নিতে পারে, বেমানি করতে পারে, যখন এরকম কেউ করবে সেটা আপনি কিভাবে করতে পারেন? বা অনেক সময় সাক্ষ্য দিতে গিয়ে সঠিকভাবে আপনার মনে নাও হইতে পারে যে আপনার এক্ষেত্রে সে সঠিকভাবে মনে করতে পারতেছে না, তখন তুমি কি করবে, পদ্ধতিটা কি? এই জিনিসটাই আমাদের এই 71 ধারায় বলছে যে সত্যায়নকারী সাক্ষী যদি দলিলটি সম্পাদনের কথা অস্বীকার করে অথবা তিনি স্মরণ করতে না পারে, তবে অন্য কোনো সাক্ষ্য দ্বারা দলিলটির সম্পাদন প্রমাণ করা যেতে পারে। এই যে অন্য কোনো সাক্ষ্য বলতে কি,
ওই যে ঘুরে ফিরে আপনি আবার 47-এ যেতে পারবেন, আপনি ঘুরে ফিরে আবার 45-এ যেতে পারবেন। এই যে এরকম ভাবে আপনি ঘুরে ফিরে আবার সেই আগের জায়গাতে আপনি যেতে পারতেছেন আর কি। ধারা 72, যে দলিল সত্যায়িত করা আইনত প্রয়োজন নয় তা প্রমাণ। মানে 100 টাকার নিচে একটা দলিল, তো 100 টাকার নিচে একটা সম্পত্তি, তো এটার তো সম্পাদন প্রয়োজন নাই, আছে আইন না করছেন আপনারে যে 100 টাকার ঊর্ধ্বে হইলে আপনি তো এটা ই করবেন, এই সম্পাদন বা সত্যায়নকারী দ্বারা সই করাবেন। তা আপনি 100 টাকার নিচে যদি নেন, তা আপনার কোনো দরকার আছে এটা? দরকার নাই তো। আর যে জিনিসটা দরকার নাই আপনি যদি করেন, এটার মূল্য কিভাবে ধরা হবে? যেখানে কোনো সত্যায়ন করা হয়নি ধরে নেওয়া হবে এখানে কোনো সত্যায়নকারী নাই, মানে যেখানে দরকার নাই আপনি দিতেছেন, এটা ধরা হবে না, এটা ধরা হবে না। এইটাই বলছে আমাদের 72-এ। 73 দ্বারাই হলো স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর, হস্তাক্ষর বা সিলের সাথে অন্য কোনো স্বাক্ষর বা সিলের তুলনা। এটা মূলত আদালতের ক্ষমতাটা। ওই যে একটা ঘটনা বললাম না, যে আদালতের সামনে একজনের সিল স্বাক্ষর নিতে পারে, নিয়ে যে জিনিসটা আমাদের হচ্ছে যে ওই অভিযোগ, যে এইটার সাথে এবং আদালতে যেটা দিল, এই দুটার আপনার মিলাই দেখতে পারেন আদালত, মানে আদালত এই জিনিসটা কম্পেয়ার করে দেখতে পারেন। এখন এই কম্পেয়ারিং করতে গিয়ে আদালত আবার কিন্তু ওই বিশেষজ্ঞের সহায়তাও কিন্তু তিনি নিতে পারেন, বুঝছেন বিষয়টা? আদালতে যে কাজটা ঘটবে, যে কাজটা আদালত নিজেই আপনার ব্যবহার করবেন, সেটা বলা আছে আমাদের 73 ধারাতে। আর 74 75 তারপর অন্য কিছু নাই, সরকারি দলিল। তো আমাদের সরকারি ক্ষেত্রে কিছু কিছু এখানে ভাগ করা আছে, যে এই সকল দপ্তরে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আমাদের সরকারি দলিল বলা হয়। ও এর আগে 73 ক খ আছে, নতুন ঢুকছে, এগুলা মনে নাই আমার। 73 ক খ আমাদের 2022 সালের সংশোধনীর মাধ্যমে এগুলো ঢুকছে। তাও ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণের প্রমাণ, তো এটা তো একদম সহজ, আপনি এত কিছু লিখতে পারবেন না। ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ করার পদ্ধতি কি? ওই কর্তৃপক্ষ যদি কোনো প্রত্যয়ন দেয় নাকি, মনে হন বিটিআরসি আপনার ফেসবুক, এটা রিয়েল পোস্ট করা হয়েছে নাকি হ্যাক করে পোস্ট করা হয়েছে, এটা কি আপনি প্রমাণ দিতে পারবেন? প্রকৃতপক্ষে পারবেন? পারবেন না। পারবেন? পারবেন না। এটা প্রমাণ দিতে পারবে কে? বিটিআরসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেশন অথরিটি নাকি যিনি আছে, ওরা আপনার এটার কিন্তু প্রুফ দিতে পারবে, বিটিআরসি যে বাংলাদেশে আছে। পরে আবার বলতেছে 73 খতে স্বীকৃত বা প্রমাণিত হয়েছে এই ধরনের সাক্ষ্যের সঙ্গে বস্তুগত বা ফরেনসিক সাক্ষ্যের তুলনা। ওই সেম 73-এর মতো আর কি, যে ফরেনসিক বা বস্তুগত সাক্ষ্যের তুলনা করতে হইলে আপনার যার সাথে তুলনা করবেন তার রিয়েল ডিএনএ লাগবে, রিয়েল স্যাম্পল লাগবে, রিয়েল স্যাম্পল। মনে করেন এক জায়গা থেকে আপনার ডিএনএ স্যাম্পল পাওয়া গেছে, এখন আপনি যদি এজার নামে আসামি অমুকের ডিএনএ স্যাম্পল এটা বলে চাষির দিয়ে দেন, হবে? হবে কি না? হবে না। একজন নারী দোষিত হয়েছে, আসামি নামে মামলা করা হয়েছে, এখন নারীর ওইখান থেকে আপনার ডিএনএ স্যাম্পল পাওয়া গেছে, বীর্য পাওয়া গেছে, এখন বলতেছেন যে ওইখান থেকে আসামির বীর্য পাওয়া গেছে, এতে প্রমাণিত হয় যে আসামি তাকে ধর্ষণ করছে, তাহলে আপনি বলেন হবে? এই কথার ভিত্তিতে আসামির ডিএনএ পরীক্ষা করা লাগবে না? এইটা যে আসামির ডিএনএ, এটা আগে লাগবে, কিন্তু এই সিস্টেমটা কিন্তু আগে ছিল না। আগে কিন্তু এরকম বীর্য কালেক্ট হলে কিন্তু দিয়ে দেওয়া যেত। এই সংক্রান্তে কিন্তু একটা গল্প আছে, আমাদের এক সিনিয়র এএসপি, মানে রিটায়ার্ড, ওনার একটা বই ছিল মনে হয়, শিকারী না কি নাম এরকম একটা বই। ওই বইটাতে কিন্তু এরকম একটা গল্প আছে, গ্রাম্য মাতাব্বর এক সহজ সরল লোকের বুদ্ধি দেয় যে তার চাচার সম্পত্তি ইয়ে করার জন্য একটা দর্শন মামলা দিলে তার চাচা কাবু হয়ে যাবো। চাচার বয়স কত? 65। পরে নাটক কেমন সাজাইবো, যে তাহলে তুমি বাইরে থাকবা, তোমার বউ আমার সাথে থাকবো, আমি এটা সিস্টেম করে দিব, হ্যাঁ, পরে এই এই হবে, পরে তোমরা চিৎকার করবা, পরে আইসা এরকম পাইবো, দারোগা সব পুলিশ আইসা পাবে, পরে তোমার চাচারে ধরে নিয়ে যাবো। পরে এই কাহিনী মাতাব্বর ওইরকম খারাপ কাজ করে মহিলার সাথে, তারপরে আপনার তার স্বামী, ওরা বাইরে অপেক্ষা করতে থাকে, কেমন বুঝাই দেখেন। পরবর্তীতে আপনার ওই ওই চিল্লাচিল্লি করে, পুলিশ আসে, ওই মহিলার এখান থেকে আলামত উদ্ধার হয়, ওই 65 বছরের বয়স্ক লোকের ধরে চালান দেওয়া হয়। তখন ওই অফিসার থাকে ওই এলাকার সার্কেল অফিসার, তিনি এই মামলার তদারকিতে যান। তিনি যখন ঘটনাস্থল পরিদর্শন করেন, দেখেন, বুঝেন, যখন আসামির বক্তব্য নেয় এবং আসামির যে শারীরিক কন্ডিশন দেখে, দেখে তিনি তো এই বয়স্ক লোক তো দর্শন করার কথা না। 65 বছরের লোক আপনার যৌন সঙ্গম করতে সক্ষম, বাট দর্শন করতে কিন্তু সক্ষম না। সক্ষম? সক্ষম না। সাবেক রেলমন্ত্রী 65 বছর বয়সে বিয়ে করে 3 সন্তানের বাপ হয়েছে না? মনে আসেনি আপনাদের? না ভুলে গেছেন? হয়েছে তো। তার মানে এটা বোঝায় কিন্তু
সে যদি কোনো যুবতীর সঙ্গে কি দর্শন করে পারবে? পারবে না, কারণ এনার্জিটির একটা ব্যাপার আছে, পারবে না। তো এই ক্ষেত্রে এই শক্তিটা প্রয়োগ করা হয়েছে, পরে এখানে সব তথ্য বের হয়েছে, ওই বাদীর অ্যারেস্ট করা হয়েছে, বাদীর আপনার রিমান্ডে আনা হয়েছে প্রয়োজনে, সব তথ্য পরে বের হয়েছে, পরে উল্টা পরে মামলায় চেয়েছে, মহিলা টহিলা সহ মাতাব্বর সহ এই মামলায় অ্যারেস্ট। ওই স্যারের লেখা এই বইটাতে আমি দেখছিলাম এই বিষয়টা, ওইটা দেখেন। আচ্ছা, তারপরে আমাদের 74 আছে সরকারি দলিল। সরকারি দলিল কিভাবে বুঝবেন? সার্বভৌম কর্তৃপক্ষের কিনা, সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনাল কর্তৃক ব্যবহার করা হয় কিনা, আমাদের যে কমনওয়েলথ আছে বা বাংলাদেশের বিচার বিভাগীয় শাসন বিভাগ তারা ব্যবহার করে কিনা, এবং সরকারিভাবে রক্ষিত কারো ব্যক্তিগত দলিল কিনা, এইগুলো হচ্ছে সরকারি দলিল। এখানে যা বললাম এছাড়া যা কিছু আছে সবকিছু হলো বেসরকারি দলিল 75, সরকারি দলিল 74, বেসরকারি দলিল 75। যারা এই দ্রুততর কারেন্টের গতিতে এই ক্লাসের বিষয়ে তেমন একটা ভালো বুঝতে পারেন নাই, আমি জানি এত ব্রেন সবার শার্প না, দুই একজন হয়তো বা আপনার আমার সাথে সাথে মিলাই যেতে পারছেন বা রিপ্লাই দিতে পারছেন বা মেসেজ দিতে পারছেন বুঝে বুঝা, কিন্তু যারা বুকার মতন শুনলেন, খালি শুই নাই গেলেন আর হাসলেন মুর্শেদের মতো, না বুঝে হাসলেন না বুঝে হাসলেন আল্লাহ জানে। তো এই ক্ষেত্রে বাকিটা আপনি অবশ্যই টিউটোরিয়াল দেখবেন, আর এই ক্ষেত্রে আপনি অবশ্যই কি করবেন, আপনি অবশ্যই রিভিশন দেবেন। ঠিক আছে? ওকে, ডোন্ট মাইন্ড এভরিওয়ান, সবসময় মনটা হাসি খুশি রাখবেন। জীবনে যেটা হইব এটা আল্লাহ লিখে রাখছে, শুধুমাত্র আপনার আমি চেষ্টা করার বাকি। ঠিক আছে, আমাদের 3 মিনিট বিরতি, আবার ঠিক 10টায় আমরা পুলিশ রেগুলেশন নিয়ে আলোচনা করবো। ও 90 91 রয়েছে না? আচ্ছা, সরি সরি সরি, এক ব্যাক করেন, কেউ যান না। 90 91 আছেন, এই যে আমাদের যে ই ধারা, কি জানি বলে এটাকে, আমাদের দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। আচ্ছা, একজন 20 জন লোক যদি বলে, 20 জন লোক যদি বলে, 20 জন লোক যদি বলে যে আমাদের সামনে একদম সামনাসামনি বুকের মাঝে পিস্তল ঠেকায় গুলি করছে, 20 জন লোকে সাক্ষী দিল, ফরেন্সিক রিপোর্টে আসলো যেই ধরনের বুলেট ইউজ করা হয়েছে এটা সাধারণত 9 mm আপনার এসএমজি দ্বারা বা 7.62 এসএমজি থেকে ব্যবহার করা হয়, এবং এই গুলিটা কমপক্ষে 100 মিটার দূর থেকে করা হয়েছে। ফরেন্সিক রিপোর্ট যে যতটুকু আঘাত, এটা গতিবেগ সব নির্ণয় করে। তো এরকম যদি হয়, তো দেখা গেছে যে এখন ওই ফরেন্সিক রিপোর্ট কার্যকর নাকি 20 জন লোক যে বলতেছে আমরা আমরা দেখছি এটা কার্যকর। অতএব এই ধরনের মৌখিক সাক্ষ্যের কোনো মূল্য নাই, ফরেন্সিক রিপোর্টের মূল্য। এটা আমরা সাধারণ ভাষায় বুঝলাম। যেমন আজকে দুপুরে একটা মুভি দেখছি, এটা হলো আপনার স্নাইপার রিভেঞ্জ নাকি নাম আর কি, এরকম চায়না একটা মুভি, চায়না এবং হলিউড দুইটা মিলে। এখানে দেখছি যে আপনার এই স্নাইপারের যে ইউজটা হয়, যে আপনার কখনো সমান্তরালে লুক থাকলে এক বুলেটে 2 জন লোক মারা গেছে, মানে সিনেমা যে দেখছি, বাস্তবেও কিন্তু এরকম আছে, এরকম গুলি কিন্তু আছে, আপনার রাইফেল কিন্তু আছে, এক বুলেটে 2 জন মারা যায়। তো এই যে আপনার এইটা যদি ফরেন্সিক রিপোর্টে এরকম আসে যে অনেক দূর থেকে মারছে, অনেক দূর থেকে মারলে 2 জন ছিদ্র হওয়ার কথা না, কাছাকাছি দূরত্ব থেকে মারছে না, এটা আমাদের এরকম বোঝানো হয় আর কি। তো এখানে 91 দ্বারাই বলতেছে আপনার যে চুক্তি, গ্র্যান্ট বা সম্পত্তি আদান প্রদানের ব্যাপারে সাক্ষ্য। তো এরকম ক্ষেত্রে যে জিনিসটা বলা হয়েছে যে চুক্তি হয়, গ্র্যান্ট মানে কি, যখন কোনো মঞ্জুর করা হয়, কোনো কিছু অনুমোদন দেওয়া হয়, সম্পত্তি আদান প্রদান, জমি ক্রয় বিক্রয় ইত্যাদি, অর্থাৎ একটা দলিল আপনার লিখিত হয়েছে, আপনার এটা যদি থাকে তবে ওইগুলি প্রমাণের জন্য সংশ্লিষ্ট দলিল ব্যতীত অন্য কোনো সাক্ষ্য দেওয়া যাবে না। তার মানে যে জিনিসগুলো দলিলে বর্ণিত আছে, দলিলে উল্লেখ করা আছে, এই সকল বিষয়ে আপনি যদি প্রমাণ দেখাইতে চান, প্রমাণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই দলিল দ্বারাই সেটা প্রমাণ করতে হবে। এটা একদম মাস্ট যে আপনার এখানে দলিলই হয়েছে আপনার মূল সাক্ষ্য। আচ্ছা, পরে আবার বলতেছে আপনার 92 দ্বারা, এটা হচ্ছে 91 বক্তব্য। 92 বক্তব্য হলো মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন। আপনার যদি মৌখিক চুক্তি করা থাকে কোনো বিষয়ে, মৌখিক চুক্তি, মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন করার জন্য বলা হয়েছে। কি জন্য বলা হয়েছে? কারণ 91 দ্বারা কোনো দলিলের বিষয়বস্তু প্রমাণিত হয়, তখন কোনো পক্ষ যদি দলিলের কোনো শর্ত পরিবর্তন, সংযোজন বা বর্জনমূলক কোনো সাক্ষ্য আদালতে বিবৃতি করে, তবে তা গ্রহণযোগ্য হবে না, কেননা দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করা যায়। তার মানে আপনি একবার দলিল করার পর, পরে যদি মনে করেন আপনি মুখে মুখে কোনো জিনিস শর্ত আপনি পাল্টান, দুই পক্ষ মিলেমিশে নিছেন, ভালো কথা, নিছেন, নেওয়ার পরে, নেওয়ার পরে হঠাৎ করে মনে করেন যে ওই পক্ষ আবার পোল্ট্রি নিয়ে এলাইছে, পোল্ট্রি নিয়ে এলাইছে, কারণ সে তো জানে
আমি এখন পোল্ট্রি নিলেও তুমি আমার কিছুই করতে পারবে না, কারণ দলিলে আমার একভাবে উল্লেখ করা আছে তুমি গিয়ে আদালতে যদি আমার নামে মামলা করো কিছু করতে পারবে না। এখন ওই পক্ষ গিয়ে আদালতে বলতেছে স্যার সে তো স্যার চুক্তি মানতেছে না। কি মানতেছে না? যে স্যার সে তো আপনার এখান থেকে রেজিস্ট্রি করে যাওয়ার পরে সে বলছিল যে ঠিক আছে রেজিস্ট্রি যা হয়েছে না হয়েছে, তাহলে আমরা তুমি নিবা 20%, আমি নিবো 80%, তোমার আমি 10% বাড়াই দিলাম, কিন্তু সে এখন আমার 10%-এর বেশি দেয় না। তাহলে আপনি রেজিস্ট্রি করছিলেন কত পার্সেন্ট লেখা? ও স্যার রেজিস্ট্রিতে 10% লেখা আছে। তার মানে কি? তার মানে বুঝছেন ঘটনাটা আমাদের এরকম হয় না অনেক সময় যে একরকম দলিল কইরা যায়, যাবার পরে চুক্তি করে যায়, পরে আবার মানবতা কইরা মনে করেন আর একটু বাড়াই দিলাম, দেওয়ার পরে যে দেখলাম যে মানবতার নাম দুর্বলতা, তখন আমি আবার টাইট দিয়ে দিলাম যাবে না, তার 10% আর দিব না, তুই যেটা চুক্তিতে যেটা আছে তুই এটাই পাইবি। তখন আপনি আবার বলতেছেন না আমি এটা মানি না, এতদিন 20% দিয়েছেন, আজকে আবার 10% কম দিবেন কেন? আপনি গিয়ে মামলা করে দিয়েছেন মৌখিক কথার উপর ভিত্তি করে। তখন আদালতে যখন দেখাবে যে স্যার ও তো মৌখিক ভাবে বলতেছে 20%, কিন্তু দলিলে তো আছে 10%, তাহলে তারা আমি 20% কেন দিব? আদালত কার পক্ষে রায় দিবে আপনারাই বলেন। তার মানে ওই 10%-এর পক্ষে কিন্তু রায় দিবে, কারণ ওই দলিলে 10%-এর কথাই বলা আছে। তো এইটা হইলো বোঝানো হয়েছে যে আপনি যদি পরবর্তীতেও কোনো ধরনের আপনি সংশোধন করেন, পরবর্তীতেও যদি আপনি কোনো সংশোধন করেন, কোনো ধরনের আপনার পরিবর্তন আনেন, কোনো কিছু বাদ দেন, তাহলে ওই জিনিসটাও রেজিস্ট্রেশন করতে হইব, ওই জিনিসটাও দলিলে উঠাইতে হইব। এই কারণে কিন্তু আমরা যখন জায়গা জমি কিনি বেচা কিনি করি, আপনি যখন 10% জায়গা কিনে নেন কারো কাছ থেকে, পরবর্তীতে ওই জায়গার মালিক যদি আবার বেচতে চায় আপনার কাছে, যে স্যার আপনি তো এর আগেরটা নিছেন, এই 2% জায়গা আপনিই নেন, আবার 2% জায়গা আপনার সাধ্য আছে, আপনিও বিশ্বাস করে তারা টাকা দিছেন, টাকা দেওয়ার পর পর আপনি তো জানেন যে এই লোক তো জমি আগে 10% লিখে দিছে, তো আর পল্লী নিব না, আপনি আর এটা কোনো গুরুত্ব দিলেন না, যুগের পর যুগ চলে গেল, 10 বছর 20 বছর চলে গেল, আপনার দখলে আছে। ওই লোক মারা গেছে, তার ছেলেরা এসে বলতেছে চাচা জমিটা তো আপনার ছেড়ে দেওয়া লাগবে কেন? এই জমি তো তোমার বাপে বেঁচে হয়ে গেছে, তোমরা না করো কেন? না, আমার বাপে তো এই জায়গা বেঁচে নাই, আমার বাপে এই জায়গা তো বেঁচে নাই। আমার বাপে যদি বেঁচে থাকে আপনি আমার দেখান তো আমার বাপে কোন দলিল মূল্যে আপনার কাছে বেচছে। এরকম ঘটনা সমাজে ঘটে না? ঘটে কিনা? সমাজে কিন্তু ঘটে। তখন কিন্তু এই সুযোগটা নেই। আমি যদিও জানি আমার বাপ বেচছে, কিন্তু কাগজ তো আমার পক্ষে, আমার বাপ বেচে নাই। বুঝছেন? তার মানে এই মুখে মুখে আমার বাপ যত বিক্রি করে হয়ে যাক, আমি যখন কাগজ উপস্থাপন করব আমার বাপে বেচে নাই। আর আপনারা বলেন এগুলো আপনাদের পরীক্ষায় আসবে? এইগুলা জায়গা জমির এইগুলা দলিল মলিল এগুলো আসবে? এখানে অনেক কিছুই আছে বোঝানোর মতন, এরকম যে না যে আমি বুঝি না বা পারি না, কিন্তু এগুলো আপনাদের কোনো প্রয়োজনই নাই। এগুলো আপনাদের লিখিত পরীক্ষায় কোনোদিনই আসবে না। কেন আসবে না? এটার অনেক যুক্তি আছে।